রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, দুইবারের বেশি সভাপতি সম্পাদক নয়, সাবেক দুই সামরিক কর্মকর্তার নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনাও, সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। চালের বাজার আবারও অস্থির, কেজিতে বেড়েছে ৪-৫ টাকা, মাছের দাম চড়া, মুরগি ও সবজিতে কিছুটা স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিশ্বের সকল শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তন সহ তাদের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি। বাণীতে তারেক রহমান বলেন, বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর ২০ জুন জাতিসংঘ কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক দিবস। এটি বিশ্বজুড়ে শরণার্থীদের উদযাপন, সম্মান এবং অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য পালন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দিবসটির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন এবং বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের মর্যাদা ও স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। তারেক রহমান আরও বলেন, কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ কয়েকটি স্থানে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে ১৪ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। এই সমস্যাকে এখন সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখন তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মানবিক কর্মকাণ্ড জোরদার করতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে, সেগুলো ঠিক করার। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। আহমেদ সরারের রিপোর্ট। ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে 16টি দল। ফাইনালে দিনাজপুর ডমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স। সমাপনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তিনি বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছেন, তার জগৎটা এখন রাজনীতিতে। মহাসচিব বলেন, খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে তিনি কখনোই ছিলেন না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এদিকে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর কুলখানি হয়েছে রাজধানীর কাঁটাবনের মনোয়ার মসজিদে। এতে বিএনপি এবং সমমনা দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নেতারা মোস্তফা মহসিন মন্টুর মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। ফ্যাসিস্টের পতন দেখে যেতে পারায় তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে দাবি করে নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মোস্তফা মহসিন মন্টুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটু দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে আলাল বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে। কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা হয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন।
10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাচন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী পলাতক দল আওয়ামী লীগকে পুনর্বাসনে নানা ষড়যন্ত্র হচ্ছে ভারতে। দুপুরে পাবনার চাটমোহরে বিএনপি প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। 16 বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেককে গুম করা হয়েছে। যৌক্তিক সময়ে বিএনপির অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি গণদাবির প্রতিফলন বলে মন্তব্য করেন রিজভী। যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের মধ্যে। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত হয়। যে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের প্রয়োজন নেই, প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এরই প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে একটি পরিপত্র বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে। 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য এমন 121টি প্রস্তাব চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9টি, বিচার বিভাগ সংস্কার কমিশনের 38টি, দুদক সংস্কার কমিশনের 43টি, পুলিশ সংস্কার কমিশনের 13টি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব রয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দল ঘোষণার প্রায় 4 মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন, দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 2 বার। 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। সেদিন ঘোষণা হবে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র। বিস্তারিত রয়েছে নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল ঘোষণার 4 মাসের মধ্যেই শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হয়। গঠনতন্ত্রে বলা হয়, জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে দলের কেন্দ্রীয় কমিটি, যার মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে হবে পরবর্তী কাউন্সিল। সেই সাথে একজন ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারবেন না সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। এছাড়া 15 সদস্যের সমন্বয়ে গঠিত হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ পলিটিক্যাল কাউন্সিল, যার মধ্যে 11 জন সদস্য সরাসরি নির্বাচিত হবেন, থাকবেন অন্তত 3 জন নারী সদস্য। যে রাজনৈতিক পরিষদ গঠিত হবে সে রাজনৈতিক পরিষদ দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিগণিত হবে। একটা নির্বাচন কমিশনের বাংলাদেশের নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। এদিকে দলের নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। সেদিন কমিশনে জমা দেওয়া হবে দলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র। নাবিল জাহাঙ্গীর,
বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে আত্মপ্রকাশ করেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে দলটি। এছাড়াও দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম প্রধান। এ সময় দলের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় অনেক দলই জুলাই স্পিরিট থেকে সরে গিয়েছে, যার ফলে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিল নতুন এই দল। তিনি আরও বলেন, কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে। শুধু নির্বাচনের জন্য এই সরকার গঠন হয়নি, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতের দাবিও জানান তিনি। সংস্কার ছাড়া নির্বাচন দিলে এই সরকার ব্যর্থতার পরিচয় দেবে বলেও মন্তব্য করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। ডেঙ্গুর বিস্তার বাড়ছে ঢাকা সহ সারা দেশে। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 151 জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 16 থেকে 25 বছর বয়সী পুরুষ ডেঙ্গুতে ভুগছে বেশি। 7,000-এর বেশি মানুষ চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণও। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছেই। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রায় দ্বিগুণ। গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে। রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান আক্রান্তরা। বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় এক রাত ছিলাম। তারপরে রক্তের কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। লোকাল মেডিকেল আমরা ট্রিটমেন্ট করছি, ওইখানে রক্তের প্লাটিয়াম অনেক কমে গেছে, কমে যাওয়ার পরে এখানে রেফার করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে, তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ভারতের পুশিন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সরকারকে চাপে ফেলতেই এটি করা হচ্ছে বলে মনে করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরুজ্জামান। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অদক্ষতা তা মোকাবেলা করতে পারছে না বলেও মনে করেন তিনি। এদিকে পুশিন বন্ধে বাংলাদেশকে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে নালিশের পরামর্শ ডক্টর সাজ্জাদ সিদ্দিকের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সিলেট, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ সহ কয়েকটি জেলার সীমান্ত দিয়ে ভারতের পুশিন চলছেই। প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো সীমান্ত দিয়ে শত শত লোককে পুশিনের নামে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। কারণ জানতে দিল্লিকে চিঠিও দিয়েছে ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টাও পুশিনের বৈধ কাগজপত্র দাবি করেছেন ভারতের কাছে, নেই কোনো উত্তর। এটা একটু অমানবিক, এই যেগুলো আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে অ্যাম্বাসেডার আছে, হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। দিল্লির এমন আচরণ নতুন নয়, তবে জুলাই বিপ্লবের পর থেকে আরও বেপরোয়া। পুশিনের মাধ্যমে আমাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, যেখান থেকে তারা মনে করে যে অন্য কোনো জায়গাতে তারা কিছু লাভ পেতে পারে। তবে প্রধানত যেটা হচ্ছে যে এটা আইনসম্মত নয়। তারা কোনোভাবেই তাদের জনগোষ্ঠী বা তাদের জনবলের থেকে কোনো মানুষকে আমাদের ভিতরে বেআইনিভাবে পুশিন করতে পারে না। এবং এই পুশিনের ভিতরে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো যে আন্তর্জাতিক আইনে এটা গ্রহণযোগ্য নয়, আমাদের নিরাপত্তার জন্য এটা গ্রহণযোগ্য নয়। একের পর এক প্রতিবেশী এবং কর্তৃত্ব হারিয়ে অনেকটা দিশেহারা ভারত। ভারতের একটা যে কর্তৃত্ববাদী ব্যবস্থায় যখন আঘাত আসে, তখন একটা ব্যক্তি যেমন করে আচরণ করে,
দেখবেন যে আপনি ইনসিকিউরিটির মধ্যে থাকে, সে এক ধরনের স্মল ডগ সিনড্রোম বলে, তার মধ্যে এক ধরনের নেতিবাচক আচরণ বৃদ্ধি পায়। ঠিক ভারত রাষ্ট্রের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেনি। ভারতও এক ধরনের ইনসিকিউরিটি ফিলিং থেকে তারা তাদের আস্ফালনটা ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করছে, তাদের কিছু ডেবিট ক্রেডিটের হিসাব মেলানোর জন্য। পুশিনের জন্য এই সরকারের অদক্ষ কূটনীতিকে দুষছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এটা অদক্ষতা, যেভাবে করার কথা সেভাবে করা হচ্ছে না। পররাষ্ট্র উপদেষ্টা একবার দেখলাম বলেছেন আপনাদের সাথে সাংবাদিকদের সাথে কথা বলার সময় যে আমরা কিছু করতে পারছি না। এটা কোনো উত্তর হতে পারে না। যারা দায়িত্ব নিয়েছেন কাজ করার জন্য তাদের দায়িত্ব পালন করতে হবে। আন্তর্জাতিক ফোরামে ভারতের বেআইনি কাজগুলো তুলে ধরা দরকার বলে অভিমত ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর। বাংলাদেশের এক্ষেত্রে করণীয় হচ্ছে ভারতের সাথে কন্টিনিউয়াস নেগোসিয়েশন করা এবং রিটালিয়েট করা, দুর্ব্যবহারের জবাব দুর্ব্যবহারের মাধ্যমে দেওয়া। পাশাপাশি আন্তর্জাতিক মহলে নালিশ করা, সেটা জাতিসংঘ হতে পারে, অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের কাছে নালিশ করা। আর তৃতীয়ত, ভারতের যে নেইবারিং রাষ্ট্রগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র, তাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে আপনার দর কষাকষিটাকে কীভাবে বাড়ানো যায়, বাংলাদেশের ডিভিডেন্ড কীভাবে বাড়ানো যায়, সেই জায়গাতে কূটনীতিক তৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। একমাত্র নির্বাচনই এসব সমস্যার সমাধান বলে অভিমত বিশেষজ্ঞদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আবারও অস্থির চালের বাজার। ঈদের পর মান ভেদে সব চালেরই দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। ঈদের পর পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। বেশিরভাগ মাছ সাধারণের নাগালের বাইরে। কিছুটা স্বস্তি দেখা গেছে মুরগি এবং সবজির বাজারে। শুভ মাহফুজের রিপোর্ট। ইরি বড়র নতুন চাল আসার পর দাম কিছুটা কমলেও ফের অস্থির চালের বাজার। কোনো কারণ ছাড়াই প্রায় সব চালের দাম বেড়েছে। এর জন্য মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলোর দিকে অভিযোগের তীর খুচরা দোকানদারদের। চালের দাম কি কারণে বাড়লো এটা আসলে আমি কোনো স্পেসিফিক কোনো কারণ দেখতেছি না যে এই কারণে চালের দাম বাড়ছে। প্রত্যেক কেজিতে 3 থেকে 5 টাকা, ব্র্যান্ড বিশেষে 5 টাকাও বেড়েছে। মানে দামটা বাড়ানোর একমাত্র কারণ হলো মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো। এই দুইটা সংস্থা দিয়ে পুরা মনে করেন সিজনে চাল ধানগুলো কিনা তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে, তারা গোডাউনজাত করে রাখছে, আগামী 1 বছরের চাল কিনে রাখছে, এখন বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম, চড়া মাছের দামও। মনিটরিংটা বাড়ানো দরকার যাতে মাছের দামটা সহনীয় থাকে, যাতে সবাই সহজে কিনে খেতে পারে, পরিমাণ মতো কিনে খেতে পারে। স্বাভাবিকের মধ্যে নাই, যেটা আগে ঈদের আগে আমরা দেখতাম এটা 650 টাকা 600 টাকা করে, এখন 800 টাকা করে চাচ্ছে। পেঁয়াজের দাম ঈদের আগে ছিল মনে হয় যে 50 টাকা, আর ঈদের পর হয়েছে এখন মানে বর্তমানের জন্য 55, 60 টাকা বেচতে আছে আর কি। এদিকে কিছুটা স্বস্তি মিলছে মুরগি ও সবজির বাজারে। প্রতি কেজি ব্রয়লার মিলছে 150 টাকা, 30 থেকে 40 টাকার মধ্যে মিলছে বেশিরভাগ সবজি। কাঁচামরিচ গেল বছর ছিল 150 টাকা, এবার 60 টাকা 70 টাকা কেজি। এবার অন্য জিনিসের দাম কম, এবার বেশি না। আজকে সোনালি 320 টাকা বিক্রি করতেছে, আর বলে 150 টাকা। কচু ছড়া আপনার 60 টাকা কেজি, আর পটল আছে 40 টাকা কেজি, ভেন্ডি আপনার 30 টাকা কেজি, ধুন্দুলা কেজি হচ্ছে আপনার 40 টাকা। অন্যদিকে আগের দামে বিক্রি হচ্ছে তেল, চিনি, ডাল, আটা সহ অন্যান্য সব নিত্যপণ্য। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মুকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি ইসলামিক সংগঠন। বায়তুল মুকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এসব কর্মসূচি পালন করে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হল জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামী ঐক্য আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্য ও মুসলিম উম্মার পুনর্জাগরণ পরিষদ। একই সঙ্গে ইসরায়েল ও পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ইরানের উপর হামলাকে ইসলামী ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে আবারও বায়তুল মুকাররমে গিয়ে শেষ হয়। খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মতবিনিময় সভা করেছে শেরে বাংলা নগর থানা বিএনপি। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি একটি নির্বাচনের জন্য, যাতে মানুষ ভোট দিতে পারে। গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে, তাই ফ্যাসিবাদের দোসরদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। এতে সভাপতিত্ব করেন শেরে বাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালামত খান সজীব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বর্তমান যুগের বেগম রোকেয়া হিসেবে তুলনা করেছেন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির কার্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি একথা বলেন। নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাম্মীর রহমান টিপু এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল খালেক মিয়া, সহ প্রচার সম্পাদক AKM বাসেদ মোল্লা ভুট্টু, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক সহ আরো অনেকেই। রাষ্ট্রায়ত্ত সব বস্ত্র ও পাট কল অনতিবিলম্বে চালুর দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ বস্ত্র, পাট এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত সব পাটকল ও বস্ত্র কারখানা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের 10 মাস হয়ে গেলেও বিজিএমসি ও বিটিএমসি বন্ধ কারখানাগুলো চালুর কোনো উদ্যোগ নেয়নি। সংগঠনের পক্ষ থেকে কারখানাগুলো দ্রুত চালু করার জোর দাবি জানানো হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত হল শিশুদের সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। শিশু স্বাস্থ্য সুরক্ষায় সময়মতো টিকাদানের গুরুত্বের বিষয়ে বিশেষজ্ঞরা জোরালো বার্তা দেন সম্মেলনে। সময়মতো টিকাদানের গুরুত্ব তুলে ধরতে রাতে চট্টগ্রামের একটি হোটেলে দেশ বিদেশের খ্যাতি সম্পন্ন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্মেলনে অংশ নেন। মূল প্রবন্ধে ফিলিপাইনের প্রফেসর ডক্টর আনা লিসা টি ওংলিম শিশুদের মারাত্মক রোগ থেকে বাঁচাতে টিকাদান কার্যক্রমকে আরও বিস্তৃত করার উপর জোর দেন। বাংলাদেশের খ্যাতিমান শিশুরোগ বিশেষজ্ঞরাও শিশুদের নিউমোনিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, হেপাটাইটিস A এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জার মতো রোগ প্রতিরোধে টিকাদানের ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশের শিশু স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করতে কার্যকর উদ্যোগের পরামর্শ দেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। বৃহস্পতিবার রাতে ফুলগাজীর মুহুরী নদীর উত্তর বড়িয়া এলাকার বাঁধ ভেঙে যায়। এতে তলিয়ে গেছে দক্ষিণ বড়িয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেপুর এবং বশিকপুর সহ আশপাশের বেশ কিছু এলাকা। স্থানীয়রা জানান, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ। নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছেন অনেকে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে গেলেও বাঁধের বিভিন্ন জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শেষ করছি সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান। ঐক্য ধরে রাখতে হবে বলেছেন মির্জা ফখরুল। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, 2 বারের বেশি সভাপতি সম্পাদক নয়। সাবেক 2 সামরিক কর্মকর্তার নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। বাড়ছে ডেঙ্গুর ব্যাপকতা, চোখ রাঙাচ্ছে করোনা। সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ। চালের বাজার আবারও অস্থির, কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। মাছের দাম চড়া, মুরগি ও সবজিতে কিছুটা স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।